আজকে আরো একটি শুভেচ্ছা জানানো দরকার। আজকে আমাদের অমর 19-এর শুভেচ্ছা সকলকে জানাচ্ছি। আমরা শহীদ 21-এর পালনে আমরা 19-এ মেটা ভুলে যাই। আজকের দিনে আপনারা বাকিটা সবাই জানেন, শিলচরে ভাষা আন্দোলনে আমাদের যে 1961 19-এ মে 11 জন শহীদ হয়েছিলেন, একাদশ শহীদও বলা হয়, তার মধ্যে একজন মহিলা কমলা ভট্টাচার্য প্রথম আমাদের ভাষা শহীদ। আমরা বিস্মিত বাঙালি, আমরা ভুলে যাই। তাই সবাইকে অনেক শুভেচ্ছা। আজকের বিশেষ দিন, আজকে না জানিয়ে পারলাম না, এখান থেকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এবং ভাষা শহীদ নিয়ে আরও যারা অনেক শহীদ হয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে, তাদের উদ্দেশ্যে আমার অনেক শ্রদ্ধা। আজকে আমরা এখানে উপনীত হয়েছি, এখানে উপবিষ্ট হয়েছি একটি উদ্দেশ্যে, যে সম্বর্ধনা জ্ঞাপন। যখন 19-এ মের কথা এলো, তখন আদর্শের কথা আসে। পার্শ্ববর্তীরা শুরুতেই বললেন যে আমরা অনেক বড় মাপের ব্যক্তি হব, কিন্তু রাষ্ট্র হিতে করবো না, তাহলে কি দাঁড়ালো? দেখুন, যারা শহীদ হয়েছেন তারা যদি এভাবে ভাবছেন আমরা তো পড়াশোনা করতে পারবো, আপনারা যদি কমলা ভট্টাচার্যের একটি বই আছে জীবনীমূলক, যদি পড়ে দেখবেন, মানে তার লেখা না, অন্য একজন লিখেছেন, আত্মজীবনী নয়, তা পড়াশোনা করতেন এবং খুব একটা নির্মম ঘটনাটা ওখানে উল্লেখিত। পড়াশোনা করতে গেলে ভাবতেই পারি যে আমি পড়াশোনা করি, আমরা আন্দোলনে গিয়ে কেন আমরা অচিরে প্রাণটাকে হারাবো, তা কিন্তু ভাবেননি, কারণ একটা আদর্শ ছিল। তাহলে আদর্শহীন জীবন হচ্ছে মৃত্যু নামান্তর। আজকে আমরা যেখানে আছি, যে ভারতসেবাশ্রমে, তার যে প্রণেতা প্রাণ পুরুষ স্বামী প্রণবানন্দ, তার মূল বক্তব্যই কিন্তু ছিল আমাদের আদর্শহীন জীবন মৃত্যুর নামান্তর। মানে মৃত বল, বেঁচে থাকবে আদর্শহীন সব ব্যক্তি, কিন্তু সেটা মৃত্যুর সমান না, ওই না মরেও বেঁচে থাকার মতো, কিন্তু সেটা কোনো গুরুত্ব নেই। একজন পশুর সঙ্গে মানুষের পার্থক্য হচ্ছে, পশুও জন্মগ্রহণ করে, মানুষও জন্মগ্রহণ করে এবং মৈথুন এবং মৃত্যু আসে, কিন্তু মানুষের যেটা থাকে আদর্শ, পশু সেটা থাকে না। তাহলে আদর্শ আমাদের কাছে সামনে থাকা উচিত, যার জন্য ভারত সেবাশ্রমের একটা উদ্দেশ্য হচ্ছে কি সেবা, এবং সেবা হচ্ছে আমাদের ছাত্র জীবনে আদর্শ হওয়া উচিত। প্রণবানন্দজি বারবার এই জন্য বলতেন আমাদের পড়াশোনার পাশাপাশি অল্প করে সেবা কার্যে নিয়োজিত হওয়া উচিত। আমরা শুধু নয়, তোমরা যারা এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা রয়েছো, তারাও মনে হয় এসে লিখতে গিয়ে এটা পড়েছো, যখনই কোনো ফ্লাড হয়েছে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম রেস্কিউ দ্য অপারেশন, তাই না? তোমরা পড়েছো, মাথা নাড়াচ্ছ কয়েকজন, তোমরা কেউ পড়েছো কিন্তু। তাহলে আমরা জানি এদের উদ্দেশ্যটা ছিল সেবাশ্রম, এবং পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের মধ্যে একটা কি ঢোকানো হয়, একটা আদর্শ সঞ্চারিত করা হয়। নাহলে দেখা যাচ্ছে সমাজে অনেক বড় বড় অধ্যাপক আপনারা রোজ আজকেও দেখতে পাবেন, আজকেও হয়েছে, এবং উত্তর একটা বিশ্ববিদ্যালয় আমি উল্লেখ না করেই বলছি, এবং সেখানেও কিছু সংগঠন হয়তো সেখানে রাষ্ট্রহিতের জন্য সেখানে লড়ে যাচ্ছেন। যে ছাত্রছাত্রীদের কি হচ্ছে, তারা বিভিন্ন পথভ্রষ্ট হচ্ছে, কারণ তারা আদর্শহীন হয়ে পড়ছে। অধ্যাপক ডাক্তার হয়েছেন কিন্তু পথভ্রষ্ট হয়ে পড়েছেন, একটাই কারণ হচ্ছে আদর্শহীনতা। আমরা সবসময় ছেলেমেয়েদেরকে ভাবি বড় বড় কনভেন্টে পড়াবো, বড় স্কুলে পড়াবো, কোনো খারাপ কিছু নেই, এই ভাবনার মধ্যে কোনো হয়তো কিছু নেই, কিন্তু যেটা রয়েছে আমরা কখনোই ভাবি না আদর্শ সঞ্চালনের প্রয়োজন আছে। ভাবি একজন ভালো, অত কি দরকার আছে সমাজে, ভালো করে পড়াশোনা করবে, ডাক্তার হবে, অর্থ সমাগম হয়ে ব্যস্ত হয়ে গেল, তেমনভাবে জীবনযাপন করবে, কিন্তু তাহলে কিন্তু কখনো একটি আদর্শ রাষ্ট্র গঠন হতে পারে না। রাষ্ট্র কোনো একটা অ্যাবস্ট্রাক্ট বিষয় নয়। আপনাকে এদের জন্য কোনো আলাদা করে কোনো সাংগঠনিকভাবে যেতে হবে না, শুধু কি করতে হবে, ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের প্রত্যেকে একটা আদর্শ সামনে নিয়ে এগোতে হবে। সেই আদর্শটা নিজের মতন করে তৈরি করতে পারো, কিন্তু সেই আদর্শটা যেন অবশ্যই কোনো মনীষী স্বীকৃত হয়। এমন নয় আমার আদর্শটা হচ্ছে অনেক নৈরাশ্যের আদর্শ। তোমরা মাধ্যমিক, বিশেষ করে উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েদের উদ্দেশ্যে কথাটি, তোমরা কলেজে যখন পদার্পণ করবে, তোমাদের কাছে অনেক নেতিবাচক আদর্শ আসবে। রাষ্ট্র বলে কিছু নেই, এইসব সেবা বলে কিছু নেই, এই রক্তদান কিছু করতে হবে না, সব বাদ যেত, এইসব কিছু করার নেই, দান ধ্যান এগুলো বাদ দে। অনেক নেশামুক্ত সমাজ আদর্শ আছে, ওদের নেশামুক্ত সব ফালতু কথা। প্রগতিশীল ব্যক্তিরা সব করেই বসে, দেখ না বড় বড় ব্যক্তিরা এখন সুন্দর নেশা করছে, তার মানে কি দাঁড়াচ্ছে, বড় চাকরি পেলেই হয়ে যাবে, এটা আদর্শহীন জীবন দাঁড়াবে। আর আদর্শহীন জীবন কিন্তু একজন পশুর নামান্তর হবে। তাই তোমাদের উদ্দেশ্যে এটা বড় কথা ছিল, যারা ছাত্রছাত্রী রয়েছে, অভিভাবকরা সকলেই জানেন, তোমাদেরকে বোঝায়ও, তাই কথাটা বারবার বলি যে তোমরা একটা আদর্শ সামনে রাখো। বড় কিছু অবশ্যই হবে, পার্শ্বদেবদাও বললেন, কিন্তু আমাদের যেন আদর্শটা হারিয়ে না যায়। আর তোমাদের যারা উচ্চ মাধ্যমিক, তাদের জন্য একটি কথা,
অর্ষদীপদাও বলেছেন, না ওটা আমাদের অর্জুনদা বলছিলেন যে নিজের পছন্দের মতো বিষয় নির্বাচন করো। এখন অনার্স বলে কিছু নেই, অভিভাবকরা হয়তো অনেকেই জানেন, এখন সবাই মেজর উইথ মেজর, মানে কেউ আর পাস আর অনার্সের মধ্যে নেই। এটাও কিন্তু একটা রাষ্ট্রহিতের শিক্ষানীতির জন্যই হয়েছে, এটা আমাদের জাতীয় শিক্ষানীতি এনইপি 2020, আমরা অনেকেই সমালোচনা করেছিলাম। কিন্তু এইটার জন্য যেটা হয়েছে, আমাদের ছেলেমেয়েরা এখন কি করছে, প্রত্যেকে সায়েন্সে যারা, তাদেরও আমরা ক্লাস নিচ্ছি যোগ এডুকেশন। আমরা অনেক সময় বলতাম যে এই যোগ শরীরের স্বাস্থ্যের জন্য ভালো, যদি পাঠ্যক্রমে ঢুকতো কত ভালো হতো। এখন আমরা দাবি করি, যারা রক্ত আন্দোলনের সঙ্গে যুক্ত, যারা আমরা শিবির টিভি করি, তারা দাবি করি যদি রক্ত বিজ্ঞানটাকেও প্রবেশ করানো হয়। আর একই রকমভাবে এনইপি জাতীয় শিক্ষানীতি কিন্তু এই দুটোকে ঢুকিয়েছে, মানে যোগকেটাই ঢুকিয়েছে, এখনো রক্ত সঞ্চালন ঢোকেনি। তাই তোমরা বিষয় নির্বাচনের সময় এমনভাবে বিষয় নির্বাচন করবে যাতে করে তোমাদের বিষয়টি কার্যকারী হয়। তোমাদের বিষয় একটা মেজর থাকবে, হয়তো বাংলা, ইংরেজি, ফিলোসফি বা যে কোনো সাবজেক্ট, এটা অনার্স। আর মাইনরে হচ্ছে তোমরা যে সাবজেক্টগুলো তোমরা পড়তে চাইতে, সায়েন্সের সাবজেক্ট দিতে পারো। তোমাদের জন্য এখন উন্মুক্ত হয়েছে নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতি অনুযায়ী। তাই একটু সজাগ থাকবে, বাজার চলতি কথায় কখনোই কান দেবে না, এই সাবজেক্টের দাম নেই, ভ্যালু নেই, নেই। আমাদের অর্জুনদা ভালো করে বলছিলেন যে সব সাবজেক্টের দাম রয়েছে যে আমরা সেভাবে পড়তে পারি। তাই নিজের মত অনুযায়ী চলো, কিন্তু অবশ্যই একটা আদর্শ সামনে নিয়ে চলো। এই দুটি বলবার রয়েছে। সবাইকে আবার একবার শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার।